আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে ভলকার তুর্ক এ কথা জানান। বিশ্বের সমসাময়িক মানবাধিকার বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গ টানেন মানবাধিকার হাই কমিশনার। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ছাত্র জনতার ওপর দমন পীড়নে অংশ নিলে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে এমন সতর্ক বার্তাই দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অডিও অনুষ্ঠানটিতে গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন বিবিসি উপস্থাপক। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন ভলকার তুর্ক। During July, August, তিনি জানান, জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার ওপর ব্যাপক নিপীড়ন চালায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হত্যার শিকার হয় 2000-এর মতো মানুষ। তবে দমন পীড়নে অংশ না নিয়ে সেনাবাহিনীকে তিনি সতর্ক বার্তা দেয়ায় বাংলাদেশে পরিবর্তন দেখা গেছে বলে জানান হাই কমিশনার। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় সেখানে চলা নিপীড়নের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ তাদের জন্য বড় আশার জায়গা তৈরি করেছিল এবং এর ফলেই আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। এছাড়া অন্তর্বর্তী সরকার আসার পর জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের তদন্ত বেশ কার্যকর হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই হামলার বিষয়ে মানবাধিকার পরিষদের পদক্ষেপে শিক্ষার্থীরা সন্তুষ্ট। অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বললেন। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয়, আমরা কথা বলায় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। বিনিয়ামিন, আরটিভি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে এনসিপি। বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সারা দেশে ধর্ষণ ও ইফটিজিং ঘটনায় নিন্দা জানিয়ে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, এনসিপিতে যারা বেশি সহায়তা করতেন তাদের নাম প্রকাশের নিরাপত্তা পেলে এনসিপি নাম প্রকাশ করবে। সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়, আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। গতকাল সজীব ও জাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠান। এর আগে একই দিন পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। তিনি এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্বে ছিলেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশের পর হানিফ সহ দলটির অন্তত 20 জন নেতাকর্মী দলে যোগ দেন। আরও 1242 জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। গ শ্রেণীর আহত এই জুলাই যোদ্ধারা ময়মনসিংহ বিভাগের 534 জন এবং সিলেট বিভাগের 708 জন আহতের তালিকা গত 5 মার্চ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত 4 মার্চ বরিশাল বিভাগের গ শ্রেণীর আহত 772 জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়। এছাড়া গত 27 ফেব্রুয়ারি ক শ্রেণীর অতি গুরুতর আহত 493 জন এবং খ শ্রেণীর গুরুতর আহত 908 জন সহ
মোট 1401 জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের ধরন ভেদে ক, খ এবং গ শ্রেণীতে ভাগ করে সুযোগ সুবিধা দেবে সরকার। গণ অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা গত 15ই জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধ হয়েছে জানিয়ে কৌশলে ছাত্রদলের উপর এর দায় দেয়ার নিন্দা জানিয়েছেন সংগঠনটি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, এই সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তদন্তে কারো জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খান আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। গত বুধবার রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে ফেসবুকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায় দিয়ে দীর্ঘ পোস্ট করেন সার্জিস আলম। সার্জিস আলম রাজনৈতিক ফায়দা নিতে কৌশলে ছাত্রদলকে এর সঙ্গে জড়িয়েছে বলে অভিযোগ সংগঠনটির। সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীরা সার্জিসের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তারপরও ছাত্রদলের কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। কোন ছাত্রদলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্টতা থেকে থাকে তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিসের উপস্থিতি নিয়ে সন্দেহ ছাত্রদলের। সার্জিসের কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা তাদের। রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সার্জিস আলম সেখানে কেন গিয়েছেন, এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেখানে ছাত্রদলকে জড়িয়ে ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা। খান আলামিন, RTV, ঢাকা। নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই। গত 15 বছরে হাজার হাজার পুরুষ নারী গুম, খুন, অত্যাচারিত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে সর্বত্র নারীদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। এছাড়া জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জানিয়ে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি, যে কেন এই গড়িমসি করা হচ্ছে। রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মার্চ ফর খিলাফত স্লোগানে মিছিল বের করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। সাধারণ মুসল্লিরা বলছেন, দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী।
রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। জুমার নামাজ শেষ হলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। মসজিদের প্রবেশমুখে তল্লাশি থাকায় তারা সড়কেই নামাজ আদায় করে। শুরুতেই পুলিশি বাধার মুখে পড়লে তা ভেদ করে মিছিল নিয়ে এগিয়ে যায় বিজয়নগরের দিকে। প্রায় 15 মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে একদফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের কর্মীরা। পরে আবারও একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলের কারণে পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মানুষ নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বাইরে থাকে, এরা করে আল্লাহর কাম কাজ কারবার করে। মানুষের ভোগান্তিতে কোনো শেষ নাই। জঙ্গি আকারে মিছিল করছে এই নিষিদ্ধ সংগঠন, খুব দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। খোদ রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সরব উপস্থিতি দেখে হতবিহ্বল হয়ে পড়েন নগরবাসী। একটা জঙ্গি সংগঠন যদি আইসা যদি উগ্রভাবে মিছিল মিটিং করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে, এটা কিন্তু বৈষম্যের কাম্য না। এই দেশটারে জঙ্গলি হিসাবে উপস্থাপন করার জন্য অনেক পায়তারা চলছে। প্রায় ঘণ্টাখানেক পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়, শুরু হয় যান চলাচল। এই মুহূর্তে এখন স্বাভাবিক আছে। ভিতরে আমরা অলিগলিতে ঢুকছি, সেখানেও কেউ নাই, তারপরেও এরা সংগঠিত হতে পারে। আমরা ওই জন্য বিচ্ছিন্নভাবে সব দিকে যেন আমরা যাইতে পারি, আমাদের ফোর্সগুলো আরো ভাগ করে নিচ্ছি। এর আগে বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে গোপন বৈঠকের সময় হিজবুত তাহরিরের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে পুলিশ সদর দপ্তর জানায় হিজবুত তাহরিরের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সুনামগঞ্জের দিরাই সাল্লায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে জলমহলের মাছ লুটপাট চলছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় গণহারে মাছ লুট বন্ধ হয়নি। সকালে কাশীপুর লায়রা দীঘা গ্রুপের সত্যুয়ান নদীর জলমহলে দ্বিতীয় দফা মাছ লুট করে হাজার হাজার মানুষ। জলমহলের ইজারাদাররা জানান, সকালে জলমহলের পাশে দিরাই ও সাল্লা উপজেলার 20 থেকে 30 গ্রামে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ জোর করে মাছ নিয়ে যায়। ঘটনার সময় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কমিশনার, 2 থানার পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও লুটপাট থামাতে পারেনি। মাছ লুটকারীরাও উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর উপর ঢিল ছোড়ে ও ধাওয়া দেয়। এ সময় সত্যুয়া নদীর তীরের জলমহলের একটি খোলা ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তবে দিরাই থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে মার্কিন প্রশাসন। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ এ তথ্য জানান। মার্কিন প্রশাসনের নেতৃত্ব দেবেন উইটকফ। গেল শুক্রবার বাদানুবাদের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিঠি পাঠিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার আহ্বানকে স্বাগত জানান জেলেনস্কি। তিনি আশা করেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে কিয়েভের ফলপ্রসূ আলোচনা হবে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে এ তথ্য জানান তিনি। এবার স্টার গোল্ড চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। পর্দা নামার অপেক্ষায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সেমিফাইনালের লড়াই শেষে সর্বোচ্চ রানে সেরা অবস্থানে ইংল্যান্ডের বেন ডকেট। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে শীর্ষে কিউই পেসার ম্যাট হেনরি। 8 উইকেট নিয়ে ভারতের মোহাম্মদ সামি অবস্থান করছেন 2-এ। দেখুন নাজমুল সাকিবের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও ফাইনালের মঞ্চে আলোচনায় থাকবে ইংল্যান্ড, কেননা সেরা 4-এর লড়াই শেষেও উইলোর ঝলকে শীর্ষস্থানটা ধরে রেখেছেন ইংলিশ ব্যাটার বেন ম্যাথিউ ডাকেন। 3 ম্যাচে তার সংগ্রহ 227 রান। সমান ম্যাচে 1 রান কম নিয়ে 2-এ অবস্থান করছেন কিউই অলরাউন্ডার রচিন রবীন্দ্র। ফাইনাল শেষে তার সুযোগ রান সংগ্রহে সবার উপরে অবস্থান করার। শীর্ষে জায়গা করতে পারেন তালিকায় 4র্থ স্থানে থাকা ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। 4 ম্যাচে তার সংগ্রহ 217 রান। সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ফাইনালে মাঠে নামবেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি। 4 ম্যাচে তার সংগ্রহ 10 উইকেট। সমান ম্যাচে 8 উইকেট শিকার করে তালিকার 2-এ অবস্থান করছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। 1 উইকেট কম নিয়ে আরেক ভারতীয় বোলার বরুণ চক্রবর্তীর অবস্থান 3-এ। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে 2 সাবেক চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের মঞ্চে
জয় ছাড়াও সেরা হওয়ার জন্য লড়বে দু দলের ক্রিকেটাররা। নাজমুস সাকিব, RTV। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ নারী কাবাডি দল। ইরানের তেহরানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে 42-27 পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এদিন প্রথমার্ধে 9 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পরও সেই লিড ধরে রাখে মেয়েরা। সবশেষ থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শেষ 4-এ নাম লেখায় বাংলাদেশ। সেমিতে দলটি প্রতিপক্ষ ইরান। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিছুক্ষণ পরই লড়াইয়ে নামবে দুদল। অবশ্য আসরের শুরুটা বাজেভাবে হয়েছিল বৃষ্টি শ্রাবণীদের। ভারতের কাছে 64-23 পয়েন্টে বড় ব্যবধানে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেরা 4-এর আশা বাঁচিয়ে রাখে বাংলার মেয়েরা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।